ব্যুরো অথবা ফাইন্যান্স ডিভিশন, অর্থ মন্ত্রণালয় ইত্যাদি তথ্যের চেয়ে আমরা অনেক বেশি নির্ভরশীল থেকেছি ওইখানে। এবং অনেক ক্ষেত্রে বিবিএস এর তথ্য উপাত্ত আসার আগে আমরা ওইটার ভিত্তিতে অনেক অনুমান এবং ওইটার ভিত্তিতে প্রাক্কলন তৈরি করেছি। সেই বাংলাদেশ ব্যাংক এখন যদি নিজেকে এরকম ভাবে সংযত করে নেয়, নিজেকে এমন নিয়ন্ত্রণের মধ্যে নেয়, এবং আমি জানি না এই নিয়ন্ত্রণ ওনাদের বাংলাদেশ ব্যাংকের বোর্ড যেটা আছে সেটা করেছে কিনা, নাকি ওনারা নির্দেশিত হয়েছেন আরো উচ্চ পর্যায় থেকে এবং তারপরে এটা করেছেন। কিন্তু এটার ফলে বাংলাদেশ ব্যাংকের সুনাম যেটা ছিল তার হানি ঘটবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রশ্নটা আরো অন্য জায়গায়, সেটা হলো এই তথ্য উপাত্তের প্রতি যে নিয়ন্ত্রণ, এটা আমরা আরেক জায়গাতে দেখতে পাচ্ছি। আপনারা দেখেন না যে আপনার যদি ইউটিউবকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে চায়, ইউটিউবকে স্লো করে দেয় না, দেয় তো? সেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা তো আমাদের কারিগরিভাবে আছে। ঠিক একই রকম ভাবে তথ্য উপাত্তের সঞ্চালনকেও আমরা ধীর করে দিতে পারি। অর্থাৎ যেটা আপনার 2 মাস আগে 1 মাস আগে পাওয়ার কথা, তাকে আমি 1 বছর পরে আপনার হাতে দিব। তাহলে সমসাময়িক পরিস্থিতি দিয়ে আপনি প্রত্যক্ষ পর্যালোচনা করার থেকে আপনার সুযোগ হবে না। এটার অর্থ এই যে আপনি শুধু এটা পাচ্ছেন না, আর যদি এরকম হয় যে আপনি আমদানি করছেন, আমদানির তথ্য পণ্য অনুযায়ী আপনি এখন পাচ্ছেন না, আপনারা জানি না কবে আপনারা আমদানি তথ্য শেষ পেয়েছেন তো পণ্য অনুযায়ী। আর এটা যে গুটি কয়েক ব্যবসায়ী গোষ্ঠী আমদানি করছে, তারা যদি পায়, সিন্ডিকেট কাকে বলে বুঝেছেন? আপনি তথ্য উপাত্তকে নিয়ন্ত্রণ করছেন, জনমানুষের কাছে বাজারে যেতে দিচ্ছেন না, কিন্তু যে এটা আমদানি করে সে যদি পায়, তাহলে তো তার বাজার সুবিধা বেড়ে গেল। তাহলে আপনি বলেন, একদিকে আপনি ভোক্তা অধিকার ফোরামের লোককে বাজারে নামিয়ে ছোট ছোট ব্যবসায়ীদের হেনস্থা করবেন, তাদের আপনি বিভিন্ন ধরনের জরিমানা করবেন, আর সবচেয়ে বড় গুটি কয়েক মানুষ যারা বিভিন্ন পণ্যকে আমরা বলি অলিগোপলিস্টিক, মানে কতিপয় ঠিক একচেটিয়া না, কিন্তু নিয়ন্ত্রিত ভাবে গুটি কয়েক যখন এই ধরনের আমদানিকে করে, মূল পণ্যকে, সেটা আপনি তেল বলেন বা তেলের ক্ষেত্রে বলেন, খাদ্য অন্য ভেষজ তেলের কথা বলেন, এমনকি চালের কথা বলেন, তাহলে আপনারা লক্ষ্য করবেন যে এটা গুটি কয়েক প্রতিষ্ঠান এগুলি করে। তাহলে তারা তো এই তথ্য উপাত্ত পাচ্ছে, তাহলে কি বাজার সুবিধা তারা পাচ্ছে? আপনি বলবেন যে আপনি দেখেন কিরকম সমস্যা আপনারাই বের করেছেন, যে রপ্তানি হয়েছে, রপ্তানির টাকা আসেনি। তো আপনারা যেই মুহূর্তে রপ্তানি হয়েছে, রপ্তানির টাকা আসেনি, এটা তথ্য উপাত্ত দিয়ে বের করলেন, তখনই এই তথ্য উপাত্ত তো বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অফ পেমেন্ট স্টেটমেন্টের ভিতরে পর্যালোচনা করলেই তো এটার ভিতর থেকে বের হয়েছে। আপনার সাথে সাথে এটার উপরে নিয়ন্ত্রণের ভিতরে গেল। মানে আপনার বুঝতে হবে যে কোনো কারণে তথ্য উপাত্তের ক্ষেত্রে বর্তমানে সরকার অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সংবেদনশীল, অনেক বেশি নিয়ন্ত্রণমূলক, এবং সেইটা আমি তাৎপর্যের ক্ষেত্রে আলোচনা আপনাদের কাছে আসবো, এটা সরকারের জন্য উপকারী নয়। এবং এটা এমন একটা সময় করছেন যখন আপনি আইএমএফ এর সাথে আলোচনার ভিতরে আছেন, এবং আইএমএফ এর প্রস্তাবনায় যে কথা আমরা বহুদিন যাবৎ বলেছি, সেই বহুদিন বলার ফলে আপনার ত্রৈমাসিক জিডিপির আপনার হিসাব অনুমিতি আসছে, এবং যে অনুমিতিটা প্রথমবারের মতো আপনারা দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? যে প্রবৃদ্ধির ধারা কমে যাচ্ছে। এতদিন আমরা বলেছি প্রবৃদ্ধির, আপনাদের এখানেই বলেছিলাম বোধহয়, প্রবৃদ্ধির অনুমিতি সুতা কাটা ঘুরি, কারণ লাটাইয়ের সাথে ওই প্রবৃদ্ধি ওঠার কোনো সম্পর্ক নাই। আমরা যে বলতাম বিনিয়োগের সাথে সম্পর্ক নাই, আপনার ঋণ সঞ্চালনের সাথে সম্পর্ক নাই, আপনার পুঁজিপণ্য আমদানির সাথে সম্পর্ক নেই, কিন্তু প্রবৃদ্ধি হয়ে যাচ্ছে। আবার প্রবৃদ্ধি হচ্ছে মানে আয়, তার থেকে আবার কর আসছে না, এটা দেখেন আপনার। আর যে প্রবৃদ্ধিটা হচ্ছে সেটা শুধুমাত্র ব্যক্তি আপনার সরকারি বিনিয়োগের মাধ্যমে হচ্ছে, রাষ্ট্রীয় হচ্ছে না। এইখানে বসে আমি বলেছিলাম আপনাদের সাথে
যে বর্তমান উন্নয়ন ধারার মূল চারটি যে কি বলবো ঘাটতি, একটা ঘাটতির কথা আমি বলেছিলাম আপনাদের যে এই প্রবৃদ্ধি শুধুমাত্র রাষ্ট্রীয় বিনিয়োগ দ্বারা চলছে, এটা এক ইঞ্জিনের বোয়িং প্লেন, দ্বিতীয় ইঞ্জিন স্তব্ধ হয়ে আছে, ব্যক্তি খাতে বিনিয়োগ নাই। দ্বিতীয় আমি বলেছিলাম আপনাদের এখানে যে এই প্রবৃদ্ধি থেকে কোনো কর আসে না, সেহেতু আমাদের কর জিডিপির দেশজ আয়ের অনুপাত বাড়ছে না। তৃতীয় বলেছিলাম যে এই সরকার এই প্রবৃদ্ধি থেকে আপনার শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কোনো ধরনের বাড়তি টাকা দিতে পারেনি। এবং চার, যে এই অতি মূল্যায়িত বিভিন্ন প্রকল্প বাংলাদেশের একদিন গলার কাটা হয়ে যাবে। আপনাদের এই চারটে জিনিস আমি এখানে বসে কিন্তু বলেছিলাম, এবং যে জিনিসটি সেদিন হয়তো বলতে পারি নাই, সেই জিনিসটি 10 বছর দুয়েক আগে আমি পরিষ্কারভাবে বলেছিলাম 2024 সালে বাংলাদেশে ঝুঁকির মধ্যে পড়বে এই ঋণের টাকা শোধ করার জন্য। এবং সেটা শুধু সরকারের ঋণ না, এটা ব্যক্তি খাতের ঋণ আছে বিদেশ থেকে যেটা নিয়েছে 20% সেটা হলো বিদেশের ঋণ, আর এটার সাথে দেশের ঋণ দেখতে হলে সরকারের শুধু বিদেশি ঋণ না, আর 2 গুণ ঋণ দেয় সে ব্যাংক খাতে থেকে বন্ড ছেড়ে এবং অনেক সময় টাকা ছাপিয়ে এটাকে সেইগুলির ক্ষেত্রে থেকে আপনার এখানে বুঝতে হবে যে ঋণের টাকাটা, এবং এটা 2026 সালে আরো বেশি প্রকট হবে।